প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। সামনের দিনগুলো তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তোমরা ভালো থাকবে এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ শওকত আলী, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান, ঢাকা কলেজ, তোমাদেরকে আমাদের চলমান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে আমার অনেকগুলো ক্লাস করেছো। আজকে আমি তোমাদের বিবিএ প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে কোর্সটা আছে, এই কোর্সের প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টার নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমি তোমাদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে 3টা ক্লাস নিয়েছি এবং এই 3টা ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদের বোঝাতে চেষ্টা করেছিলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি এবং আমাদের কি কি করণীয় এবং আমাদের কি কি করতে হবে। তো আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো যে আমাদের যে 3টা ভাগ যে করতে হয়, যেটা আমাদের ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট, সেই স্টেটমেন্টগুলোর ফরম্যাট তোমাদেরকে আমি দিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ফরম্যাটগুলো অনুসরণ করেছো এবং বাসায় প্র্যাকটিস করেছো। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ইনকাম স্টেটমেন্ট করার 2টা ধাপে আমরা 2টা প্রক্রিয়া আমরা করতে পারি। একটা হলো সিঙ্গেল স্টেপ এবং মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তো আজকে আমি তোমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কিভাবে আমরা করব তার একটা ডেমনস্ট্রেশন প্রবলেম আমি আজকে করাবো। আশা করছি পুরো সময়টা ধরেই তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটা উপভোগ করার চেষ্টা করবে। এই পড়ার মধ্যে যদি কোনো ধরনের সমস্যা তোমাদের হয়, তোমরা অবশ্যই আমার সাথে আমার সেল নাম্বারে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে প্রয়োজনীয় সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা অঙ্কের দিকে চলে যাই। তোমরা দেখেছো আমাদের বোর্ডের মধ্যে একটা এক্সাম্পল আমি দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই এক্সাম্পলটাকে ভিত্তি করে এখন তোমাদেরকে আমি দেখাবো যে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আমাদের কিভাবে আমাদের খাতায় আমরা উপস্থাপন করব। তো আমি এই সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট অঙ্কটা যাওয়ার পূর্বে তোমাদেরকে এই ব্যাপারে 2টা কথা বলতে চাই। সেটা হলো যে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টটা কি এবং এখানে কি কি করণীয় আমাদের আছে। তাহলে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টে আমাদের 2টা ক্যাটাগরিতে আমাদের এখানে আমাদের করতে হয়। সেটা হলো রেভিনিউ এবং এক্সপেন্সেস। তাহলে রেভিনিউ, কোন রেভিনিউ গুলো? তাহলে এখানে অল কাইন্ডস অফ রেভিনিউস, সেটা হলো অপারেটিং ইনকাম অ্যান্ড আদার রেভিনিউ অ্যান্ড গেইনস যেগুলো আছে সবগুলোই আমাদের ওই রেভিনিউসের ভিতরে অন্তর্ভুক্ত হবে। আমি আবার বলছি, রেভিনিউর ভিতরে কোনগুলো আসবে? সকল প্রকার রেভিনিউ। সকল প্রকার রেভিনিউ বলতে আমরা কি বুঝি? অপারেটিং রেভিনিউ এবং নন অপারেটিং, যেগুলোকে আমরা বর্তমানে বলি আদার রেভিনিউ অ্যান্ড গেইনস। তাহলে সবগুলোই আমাদের রেভিনিউস অন্তর্ভুক্ত হবে। যেহেতু আমরা আগে বলেছিলাম যে আমাদের 2টা ক্যাটাগরিতে ভাগ করে আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টকে আমরা সম্পন্ন করব। একটা হলো রেভিনিউ এবং একটা হলো এক্সপেন্সেস। আর এক্সপেন্সেস এর ভিতরে কোনগুলো আসবে? অল কাইন্ডস অফ এক্সপেন্সেস। সেটা হলো কি অপারেটিং এক্সপেন্সেস অ্যান্ড আদার এক্সপেন্সেস অ্যান্ড লসেস যেগুলো আছে, অর্থাৎ কোনো রকম ক্লাসিফিকেশন ছাড়াই, উইথাউট ক্লাসিফিকেশন ছাড়াই আমরা এই খরচ এবং রেভিনিউগুলোকে বসিয়ে 2টা ক্যাটাগরিতে আমরা কি করব? এই ইনকাম স্টেটমেন্টটাকে সম্পূর্ণ করব। তাহলে ইট ইজ ভেরি সিম্পল এবং এটা তোমার বুঝতে অনেক সহজ। অর্থাৎ ছোট ছোট প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তারা যাদের খরচ বা ইনকামকে তারা ভাগ করতে চায় না, অর্থাৎ সোজাভাবে রেভিনিউ এবং এক্সপেন্স গুলোকে বসিয়ে তারা কি বের করবে? নেট ইনকাম অথবা নেট লস। তাহলে নেট ইনকাম অথবা নেট লস কিভাবে বের হবে? যদি রেভিনিউ ইজ গ্রেটার দেন এক্সপেন্স হয় তাহলে হবে নেট ইনকাম, আর যদি এক্সপেন্স ইজ গ্রেটার দেন রেভিনিউ হয় তাহলে হবে নেট লস। তাহলে এখন আমরা আমাদের অঙ্কে চলে যাচ্ছি। তাহলে এই অঙ্কটার মধ্যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, পার্শিয়াল ট্রায়াল ব্যালেন্স। সেটা হলো, দেখো আমাকে দেখা যাচ্ছে ক্যাশ 5000, অ্যাকাউন্ট রিসিভেবলস 7000, অ্যাকাউন্টস পেয়েবল 4000, ক্যাপিটাল
12,000, সেলস 25,000, সেলস ডিসকাউন্ট 2,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 14,000, কস্ট অফ গুডস সোল্ড 17,000, স্যালারিজ এক্সপেন্স 3,000, রিপেয়ার এক্সপেন্স 1,500, ইউটিলিটিস এক্সপেন্স 1,000, ইন্টারেস্ট রেভিনিউ 8,000, গেইন অন সেল অফ ইকুইপমেন্ট 2,000, ইন্স্যুরেন্স এক্সপেন্স 200, সেলিং এক্সপেন্স 5,000, ইন্টারেস্ট এক্সপেন্স 300, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 500। টোটাল হলো আমাদের 51,000। আমাদের কি করতে বললো? প্রিপেয়ার সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31/2019। তাহলে এই তথ্যের আলোকে আমাদের কি করতে হবে? একটা সিঙ্গেল স্টেপ ইনকাম করব। তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা ইনকাম ক্লিয়ার করব রেভিনিউ এবং এক্সপেন্সের মাধ্যমে। তাহলে রেভিনিউ গুলোকে আমাদের পিক আপ করতে হবে, এক্সপেন্স গুলোকে আমাদের থেকে পিক আপ করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের রেভিনিউ আমরা দেখি, রেভিনিউস কি আছে আমাদের? সেলস আছে 25,000 টাকা, আমরা ইনার ক্রমে লিখলাম, যেহেতু আমাদের সেলস সংক্রান্ত একটা কি আছে, আমাদের সমন্বয়ের ব্যাপার আছে সেলস ডিসকাউন্ট। তাহলে সেলস থেকে আমাদের কি হবে? সেলস ডিসকাউন্টটা বাদ হবে, লেস কত টাকা? 2,000 টাকা। তাহলে এটা কি হলো আমাদের? নেট সেলস। তাহলে আমরা নেট সেলস পেলাম কত? 23,000 টাকা। তাহলে সেলস এর সাথে যদি কোনো ধরনের সমন্বয় থাকে, এখানে যদি আমাদের সমন্বয় নাই, সেটা আমাদের টার্গেটের ভিতর সেলস ডিসকাউন্ট, নেট সেলস বের করতে আমাদের সেলস সংক্রান্ত যে সমস্ত সমন্বয় থাকবে সবগুলোকে কি করতে হবে? আমাদের সেটা সিঙ্গেল স্টেপ হোক আর মাল্টিপল স্টেপ হোক, সেগুলো আমাদের অবশ্যই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে বাদ দিয়ে তারপর নেট ফিগারটাকে আমাকে লিখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেলস ছিল 25,000 আর সেলস ডিসকাউন্ট হলো 2,000, আমাদের নেট সেলস হলো 23,000। তাহলে আমাদের আর কি কি রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি? আমাদের আর রেভিনিউ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইন্টারেস্ট রেভিনিউ। ইন্টারেস্ট রেভিনিউ কিন্তু যদিও আমাদের অপারেটিং কোন ইনকাম না, এটা আদার ইনকাম অথবা আদার রেভিনিউস এন্ড গেইনের মধ্যে, যেহেতু এটা আমাদের কি মাল্টিপল স্টেপ নয়, অর্থাৎ আমাদের একটা সোজাসুজি আমাদের কি বলবো ইনকাম, সেই জন্য আমরা এখানে কি করব? এখানে লিখে দিব সেটা কি ইন্টারেস্ট রেভিনিউ। ইন্টারেস্ট রেভিনিউ কত আছে আমাদের? 8,000 টাকা। আর কোন ইনকাম আছে? হ্যাঁ, গেইন অন সেল অফ ইকুইপমেন্ট, এইটাও আমাদের কোনো অপারেটিং ইনকাম নয়, এটাও আমাদের আদার রেভিনিউস এন্ড গেইনস এর মধ্যে আসবে। কিন্তু এখানে আমাদের যেহেতু কোনো ক্লাসিফিকেশন নেই, সেই জন্য আমরা সরাসরি আমাদের রেভিনিউ সাইডে নিয়ে আসবো। গেইন অন সেল অফ ইকুইপমেন্ট, সেটা কত টাকা? 2,000 টাকা। এটা হলো 2,000 টাকা। তো এখন আমাদের আর কোনো ইনকাম আছে কিনা আমরা দেখবো। ইন্টারেস্ট রেভিনিউ, গেইন অন সেল ইকুইপমেন্ট, হ্যাঁ, তাহলে এই ট্রায়াল ব্যালেন্সের ভিতরে আমাদের আর কোনো কি নাই? রেভিনিউ নেই। সুতরাং এটি আমাদের হলো টোটাল রেভিনিউ। তেইশ আর 31 আর 2 33,000 টাকা। আমাদের টোটাল রেভিনিউ। এবার আমাদের কি আসবে? রেভিনিউ আমাদের হয়ে গেলে এবার আমাদের আসবে কি? এক্সপেন্সেস গুলো আসবে। তাহলে এক্সপেন্সেস এখানে অল কাইন্ডস অফ এক্সপেন্সেস, সেটা অপারেটিং এক্সপেন্স হতে পারে অথবা আদার এক্সপেন্সেস অর লসেস যেগুলো আছে সেগুলো এখানে আসবে। কোন রকম ক্লাসিফিকেশন না করে আমরা এখানে কি করব? এগুলো বসাবো। তাহলে আমরা উপর দিকে আসি, সেলস ডিসকাউন্ট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? 17,000। কস্ট অফ গুডস সোল্ড কি?
তাহলে কস্ট অফ গুডস হলো এই যে আমি বিক্রয় করেছি 23,000 টাকা, এইটার বিক্রি পর্যন্ত নিয়ে আসতে কি ধরনের ব্যয় হয়েছে বা কত ব্যয় হয়েছে সেই ব্যয়টা হলো কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের কি হবে, কস্ট অফ গুডস সোল্ড এখানে আসবে, কস্ট অফ গুডস সোল্ড। এটা কত টাকা আমাদের, কস্ট অফ গুডস হলো 17,000 টাকা। তারপর কি আছে আমাদের, স্যালারিজ এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স কত আছে আমাদের, 3,000 টাকা। রিপেয়ার এক্সপেন্স 15 টাকা। ইউটিলিটিস এক্সপেন্স, আমি লিখলাম ইউটিলিটিস এক্সপেন্স, সেটা হলো 1,000 টাকা। ইউটিলিটিস এক্সপেন্স বলতে আমরা কি বুঝি একটু আমাদের ব্যাখ্যার দরকার আছে। ইউটিলিটিস এক্সপেন্স হলো সেই সমস্ত খরচ যে খরচগুলো প্রতিষ্ঠানের সার্বিক অবস্থাকে সচল রাখার জন্য ব্যয় হয় সে বা আমরা করতে হয়, সেগুলিকে বলা আমরা ইউটিলিটিস এক্সপেন্স। লাইক অ্যাজ ইলেকট্রিসিটি বিল, সুরেজ লাইন বিল, গ্যাস, টেলিফোন, এই সংক্রান্ত যে খরচগুলো আমাদের হয় প্রতিষ্ঠানে সেগুলোকে বলি আমরা কি, ইউটিলিটিস এক্সপেন্স। সুতরাং সেই খরচটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তারপর আমাদের কি, ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স কত, 200 টাকা। নেক্সট হলো আমাদের সেলিং এক্সপেন্সেস। কত টাকা, 5,000 টাকা। সেলিং এক্সপেন্স কোনগুলো, তাহলে সেলিং এক্সপেন্স হলো বিক্রয় খরচ, অর্থাৎ সেলস প্রমোশন, সেলস ইনক্রিজ বা বিক্রয় বা সংক্রান্ত যে সমস্ত খরচগুলো হয় সবগুলোকে একত্রে আমরা কি বলি, সেলিং এক্সপেন্স বলি। এখানে আমাদের সেলিং এক্সপেন্স আমরা ক্যাটাগরি করিনি, কিন্তু সেলিং এক্সপেন্স বলতে হলো যে সেলস প্রমোশন, সেলস ইনক্রিজ এবং সেলস ডেভেলপমেন্ট বা এই বিক্রয় সংক্রান্ত যে খরচগুলো সংগঠিত হবে সমস্ত খরচগুলোকে একত্রে কি বলা হয়, সেলিং এক্সপেন্স। গত ক্লাসে আমি তোমাদের সেলিং এক্সপেন্স কোনগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কোনগুলো, কোনগুলো নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হয়, কোনগুলো নিয়ে সেলিং এক্সপেন্স হয়, সবগুলো কিন্তু আমি তোমাদের খাতওয়ারি লিখে দিয়েছি। আশা করছি তোমরা সেগুলো অবশ্যই পড়াশোনা করেছো। এখন হলো আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স কি, সুদ বাবদ যে খরচটা হয়, অর্থাৎ ব্যবসা হোক বা না হোক, ব্যাংক থেকে তুমি যে লোন নিয়ে আসছো অথবা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান খাতে যদি লোন নিয়ে থাকো, তোমার ব্যবসার ইনকাম হলেও না হলেও কিন্তু তোমাকে কি কিনতে হবে, ওই নির্ধারিত হারে তোমাকে সুদের টাকাটা পরিশোধ করতে হবে। সুতরাং এটা হলো আদার এক্সপেন্স অর লসেস এর মধ্যে যে খাতটা, সেই খাতের টাকাটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স। সুতরাং সেটাকে আমাদের এখানে কি করতে হবে, নিয়ে আসতে হবে। কত টাকা, 300 টাকা। নেক্সট হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, প্রশাসনিক খরচ, অর্থাৎ সেলস এক্সপেন্সের রিলেটেড সময় ছাড়ও এই বিক্রয় বা প্রতিষ্ঠান যে সমস্ত খরচগুলো সংগঠিত হয় সেগুলোকে আমরা কি বলি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। যেমন সেখানে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের স্যালারি, বিল্ডিং রেন্ট বা আদার্স যে খরচগুলো হয় সেগুলো আমরা বলি কি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। সুতরাং এটাও আমাদের এখানে আসবে। কত টাকা, 500 টাকা। তাহলে এইগুলো মোটামুটি আমাদের এক্সপেন্সেস। এখন আমরা টোটাল এক্সপেন্স করে দেখি কত টাকা হয়।
17,000 প্লাস 3,000 প্লাস 1,500 প্লাস 1,000 প্লাস 200 প্লাস 1,000 300 500 28,500 28,500 আমরা একবার যোগ করে নেই। টোটাল হলো 28,500। আমরা একটু যোগ করে দেখি। 17,000 প্লাস 3,000 প্লাস 1,500 প্লাস 1,000 প্লাস 200 প্লাস 5,000 28,500। তাহলে আমাদের টোটাল এক্সপেন্স হলো কত? 28,500। হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখন? টোটাল রেভিনিউস হচ্ছে 33,000 এবং টোটাল এক্সপেন্স হচ্ছে 28,500। তাহলে কি দেখা যাচ্ছে যে রেভিনিউ ইজ গ্রেটার দেন এক্সপেন্স। সুতরাং এটা কি হবে? এটা হবে আমাদের নেট প্রফিট বা নেট ইনকাম। কত টাকা? 33 মাইনাস 28,500 4,500। তাহলে আমি আগে বলেছিলাম যে আমাদের অঙ্কর যখন সমাপ্তি ঘটবে যে জায়গায় এসে সেই জায়গায় কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এর রুলস অনুযায়ী আমরা কি করব? ডাবল দাগ দিয়ে সেটাকে ক্লোজ করব। এই দুটো দাগ দেওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের হিসাবটা এখানে এই পর্যায়ে শেষ হয়ে গেছে। তো তাহলে আমরা এই ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে একটা যে দেখতে পেলাম সেটা হলো যে এই সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। ও সরি, আমি একটু ভুল লিখেছিলাম, নেই, সেটা হলো আসলে এটা হলো সিঙ্গেল স্টেপ। সিঙ্গেল স্টেপ অর্থাৎ এক ধাপ আয় বিবরণী। এই এক ধাপ আয় বিবরণীর যে স্ট্রাকচারটা আমরা দেখলাম তাতে বোঝা যাচ্ছে যে এখানে আয় ব্যয়ের কোনো ক্লাসিফিকেশন হচ্ছে না। অর্থাৎ আমাদের আয় ব্যয়ের যে জিনিসটা ছিল সেটা হলো অপারেটিং ইনকাম, আদার্স রেভিনিউ এন্ড গেইনস, non operating expenses and other expenses and losses, যে জিনিসগুলো সেগুলোকে আমরা কি করি না, এখানে কোনো ক্লাসিফিকেশন করে আমরা দেখি না এবং ক্লাসিফিকেশন করার দরকারও নেই। দিস ইজ ফর সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এবং এটা করার উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য হলো যে ছোট ছোট প্রতিষ্ঠান যাদের ভলিউম অফ রেভিনিউস এন্ড এক্সপেন্সেস কম আছে এবং এটা করা অনেক সহজ, সেই কারণে কি হয় এই সিঙ্গেল স্টেপ ইনকামেশন করা হয়ে থাকে। পরীক্ষায় যদি তোমাদের কোনো স্পেসিফিক বলা না থাকে যে তুমি সিঙ্গেল স্টেপ ইনকামেশন করো অথবা তুমি মাল্টিপল স্টেপ ইনকাম করো, এরকম কিছু বলা না থাকলে তুমি সিঙ্গেল স্টেপ ইনকাম করে দিলেও কোনো সমস্যা নেই এবং তখন সেখানে কি হবে? তুমি পূর্ণ নাম্বারই পাবে। আর স্পেশালি বলেই দেয় যে তুমি মাল্টিপল স্টেপ ইনকাম করো অথবা সিঙ্গেল স্টেপ ইনকামেশন করো, তাহলে তোমার এস পার ইনস্ট্রাকশন তোমাকে কিন্তু কি করতে হবে? ওই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাকে সেটাই করতে হবে। আশা করছি তোমরা সিঙ্গেল স্টেপ ইনকামেশনটা কিভাবে আমরা উপস্থাপন করব এবং কিভাবে লিখবো সেটা তোমরা বুঝতে পেরেছো। আর একটা যে বলে দিই, আমাদের এই যে তারিখ লেখার ক্ষেত্রে আমরা যেটা করলাম ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, এটা মানে কি? পুরো বছরের আয় ব্যয় নিয়ে আমরা বছর শেষে গিয়ে আমরা কি করলাম? এই ইনকামটা তৈরি করলাম ফর দ্য ইয়ার, পুরো বছরের জন্যই। ইনডেট অর্থাৎ ডিসেম্বর 31 তারিখে যে পুরো বছরেরই আয় ব্যয়ের আমরা একটা সংক্ষিপ্ত বিবরণ এখন উপস্থাপন করে সেটা আমরা নেট ইনকাম অথবা নেট লস আমরা বের করেছি। আশা করছি তোমরা এই সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছো। পরীক্ষায় যখন আসবে হয়তো এত সহজ আসবে না, অর্থাৎ শুধুমাত্র আমার একটু উদ্দেশ্য ছিল আজকে যে উপস্থাপন প্রক্রিয়াটা কিভাবে হবে সেটাকে তোমাদের দেখানো। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমি আরেকটা স্টেপ আমি দেখাবো, সেটা হলো আমাদের বলছিলাম যে 3টা পার্ট তোমাদের করতে হবে। অর্থাৎ আমাদের ইনকাম যে 6টা অংশ ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, তার 3টা অংশ তোমাদের পরীক্ষার আসবে। সেটা হলো ইনকাম স্টেটমেন্ট, ওনার ইকুইটি স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট। তাহলে আমি এখন পরবর্তী স্টেপ যেটা সেটা হলো
ওনারশিপ স্টেটমেন্ট, সেটা তোমাদের আমি একটু দেখাতে চাই। তাহলে কি হলো আমাদের এখানে ওনারশিপ স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি? আমরা আগে বলেছিলাম যে ওনারশিপ স্টেটমেন্ট মানে হলো মালিকানা সত্য বিবরণী, অর্থাৎ মূলধন বিবরণী। অর্থাৎ বছর শেষে যে আমার মূলধন কত হলো, এট দ্য এন্ড অফ দ্য ইয়ারে এন্ডিং ক্যাপিটাল কত, সেটা বের করার জন্য কি করা হয়, এই ওনারশিপ স্টেটমেন্ট তৈরি করা হয়, যেটা সোল প্রপার্টারশিপ বিজনেসের ক্ষেত্রে। আর একটা কথা বলে রাখি, সেটা হলো যে ওনারশিপ স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো সিঙ্গেল স্টেপ বা মাল্টিপল স্টেপ নেই। তাহলে সিঙ্গেল স্টেপ বা মাল্টিপল স্টেপ ওনলি ফর ইনকাম স্টেটমেন্ট। ক্লিয়ার? তো সুতরাং আর সময়কাল, যেটা সময়কালটা ঠিক অ্যাজ লাইক এজ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ ফর দ্য ইয়ার ইন্ডেড, অর্থাৎ পুরো বছরের সময়কালের জন্যই বছর শেষ তারিখে আমাদের কি করতে হবে, ইন্ডিং ক্যাপিটাল কত সেটা বের করতে হবে। সেই জন্য সময়কালটাও কিন্তু আমরা কি করব, ওই আগের মতোই, অর্থাৎ অ্যাজ লাইক এজ ইনকাম স্টেটমেন্টের মতোই আমরা ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 2000 সময়কাল যেটা হবে সেটা আমরা উল্লেখ করব। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের যে তথ্যগুলো আছে সে আরো লোকে খুবই সিম্পল একটা অঙ্ক, সেটা হলো যে আমাদের এখন ক্যাপিটাল দেওয়া আছে আর আমাদের তেমন কিছু দেওয়া নেই। সুতরাং আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে ওনারশিপ স্টেটমেন্ট কি কি তথ্যের আলোকে আমরা করতে পারি। সেখানে আমাদের ছিল বিগিনিং ক্যাপিটাল, এডিশনাল ইনভেস্টমেন্ট, নেট ইনকাম বা আদার্স কোনো নেট প্রফিট যোগ হতো, বা ড্রয়িংস থাকলে বিয়োগ হবে, নেট লস হলে বিয়োগ হবে। এই জিনিসগুলো সেখানে করে আমাদের কি করতে হয়, ওনারশিপ তৈরি করতে হয়। তো আজকের এক্সারসাইজের মধ্যে সিম্পলি শুধু আমাদের ক্যাপিটাল আছে আর আমাদের কি হলো, নেট ইনকাম বেরিয়েছে। তাহলে সেটা করি আমরা কি করব, আমাদের ওনারশিপ স্টেটমেন্ট তৈরি করব। আমরা লিখব বিগিনিং ক্যাপিটাল, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সের ভিতরে যেটা থাকবে সেটা হলো কি বিগিনিং ক্যাপিটাল। কত টাকা? 25,000 টাকা, সরি 12,000 টাকা। Add net income কত টাকা? 4,500। কত হলো? 16,500। তাহলে এই যে আমাদের বিগিনিং এ যা ছিল, এই বছরের ইনকাম হলো কত? 4,500। তাহলে আমাদের টোটাল হলো কত? 16,500। দিস ইজ ওনারস ইকুইটি। বের আমরা লিখে দিতে পারি ইন্ডিং ক্যাপিটাল কত? 16,500 টাকা। 16,500। আর এর সাথে যদি আমাদের ওই যে অতিরিক্ত তথ্যগুলো থাকতো সেগুলো আমরা হয়তো যোগ বিয়োগ করার লাগতো, কিন্তু যেহেতু আমাদের এই অঙ্কের মধ্যে আর কোনো ইনফরমেশন নেই, সুতরাং এইটা হলো আমাদের কি ওনারস ইকুইটি স্টেটমেন্ট। তো আশা করছি তোমরা ওনারস স্টেটমেন্ট কেন করি বা কেন করতে হবে, কিভাবে করতে হবে সেটা তোমরা বুঝতে পারছো। এখন এর সাথে তোমাদের হয়তো অতিরিক্ত তথ্য থাকবে, সেই ভিত্তিতে আমাদের ওনারশিপের আকার আকৃতি কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। এখন যদি ড্রয়িংস থাকতো, ড্রয়িংস আমরা বাদ দিয়ে দিতাম,
যদি আমার এডিশনাল ইনভেস্টমেন্ট থাকতো সেটা আমরা যোগ করতাম, অথবা যদি এখানে নেট লস হতো তাহলে নেট লস আমরা কি করতাম, এখান থেকে বিয়োগ দিয়ে দিতাম। যেটা তোমাদের আমি বিগত ক্লাসে তোমাদের আমি সেই ফরম্যাট দিয়ে দিয়েছিলাম যে কোনগুলো আমরা যোগ করব, কোনগুলো বিয়োগ করব, তার মাধ্যমে আমাদের যে ওনার্স ইকুইটি বেরোবে সেটা আমরা পাবো। তাহলে আমার ওনার্স ইকুইটি স্টেটমেন্ট আমরা শেষ করলাম। এখন আমি যাব 16,500। আচ্ছা, এটার মাধ্যমে যদি আমি আমার পরবর্তী বা যে স্টেপটা আছে সেটা হলো ব্যালেন্স শিট, সেটাকে আমরা একটু দেখাতে পারি, দেখি কতটুকু পর্যন্ত যেতে পারি আমরা। তোমরা জানো স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের বর্তমান নাম কি হলো, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন মানে হলো ব্যালেন্স শিট। কেউ যদি ব্যালেন্স শিট লেখো তার ভুল হবে না, কিন্তু বর্তমান নামটা হলো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী। এখন এটা সময়কালটা লেখার পরে আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন হবে কি একটা পার্টিকুলার ডেটে, অর্থাৎ একটা নির্দিষ্ট তারিখে, সেটা কি অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেটে। নর্মাল আমরা কি করি অ্যাকাউন্টিং পিরিয়ড, যে অ্যাকাউন্টিং পিরিয়ড আমি গত ক্লাসে বলেছিলাম সেটা 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর হতে পারে। তো এই অঙ্কটা আমাদের 1 বছরই যেহেতু, তাহলে আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেট যেটা হবে সেই ডেটে কি হবে, ওই তারিখে আমার অ্যাসেটস লায়াবিলিটির পজিশন কত সেটা আমরা জানবো। কারণ সারা বছরের অ্যাসেটস লায়াবিলিটির পজিশন কিন্তু একরকম থাকবে না, ন্যাচারালি সেটা কি হবে ইনক্রিজ ডিক্রিজ হয়ে সেই পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তো সুতরাং বছর শেষে যে ওই নির্দিষ্ট তারিখে তোমার অ্যাসেটস এবং লায়াবিলিটির পজিশনটা কি সেটা জানার জন্য আমরা কি তৈরি করি, সেই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন তৈরি করি। সুতরাং এর ডেটটা আমাদের হবে স্পেসিফিক ডেট। গত ক্লাসে তোমাদের বলেছিলাম সেটা কি, যে এজ অন ডিসেম্বর 31, 2019, অর্থাৎ ওই ডিসেম্বর 31 তারিখের 19 সালের অ্যাসেটস এবং লায়াবিলিটির পজিশন আমরা দেখতে পাবো। আর এই ব্যালেন্স শিটটা যেহেতু আমাদেরকে ক্লাস, আমি ব্যালেন্স শিট দুইভাবে করা যায়, একটা হলো অশ্রেণী বিন্যস্ত, আর হলো বিন্যস্ত ক্লাসিফাইড ব্যালেন্স শিট, আর হলো আনক্লাসিফাইড ব্যালেন্স শিট বা নন ক্লাসিফাইড ব্যালেন্স শিট যেটা আমরা বলি, সেইটাও হলো আমাদের দুইভাবে করা যায়। তো সুতরাং যেহেতু আমরা এই অঙ্কটা প্রথম শুরু করেছিলাম আমাদেরকে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এবং সেই জন্য আমরা ব্যালেন্স শিট আমরা কি করবো কি তোমার নন ক্লাসিফাইড ব্যালেন্স শিট আমরা শুরু করবো। অর্থাৎ ব্যালেন্স শিট আমরা কি করবো না অ্যাসেটস এবং লায়াবিলিটিস গুলোকে শ্রেণী বিন্যাস করে দেখাবো না, শুধুমাত্র আমরা অ্যাসেটস এবং লায়াবিলিটিস আলাদা আলাদা দুটো গ্রুপে ভাগ করে সেটাকে আমরা দেখাবো। তাহলে এখানে আমাদের অ্যাসেটস কি, আমাদের হলো ক্যাশ 5,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবলস 7,000 টাকা, আর কি আছে আমাদের দেখি ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত ছিল আমাদের 14,000 টাকা, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবলস, ক্যাপিটাল, এই তিনটে ছিল আমাদের অ্যাসেট। এই টোটাল অ্যাসেটস কত হলো 14 আর 7 21 আর 5 26,000 টাকা। এবার হলো লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি, প্রথম হলো লায়াবিলিটিস, কি আছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা 12,000 টাকা, এখন
এখন 4000 টাকা। আর কি আছে আমাদের লাইবিলিটি আছে ওনার সিকিউরিটি বা ইন্ডিং ক্যাপিটাল। ইন্ডিং ক্যাপিটাল কত ছিল আমাদের 16500। ইন্ডিং ক্যাপিটাল কত ছিল আমাদের 4500 আর হলো 16500। ক্যাশ 5000 7 5 12 12 আর 14। আমরা কি দেখতে পাচ্ছি নোটস পেবল আছে আমাদের। নোটস পেবল আছে কত 5000 টাকা। নোটস আগে হবে নোটস পেবল কত 5000 টাকা। তাহলে আমাদের দাঁড়ালো কত টোটাল 26000 টাকা। Total liabilities and এটা সেই সরাসরি লিখতে হবে and owners equity। তাহলে ব্যালেন্স শিট অবশ্যই কি হতে হবে আমাদের মিলতে হবে। তাহলে আমাদের টোটাল অ্যাসেটস কত 26000 এবং টোটাল লায়াবিলিটিস হলো কত ওনার সাথে 26000। তাহলে আমাদের এই যে ব্যালেন্স শিট যেটা করলাম এটা নন ক্লাসিফাইড বা অশ্রেণী বিন্যস্ত আমাদের ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে আজকে যে ক্লাসটা হলো সেই ক্লাসের মধ্যে দিয়ে আমরা যে জিনিসটা দেখাতে চেষ্টা করেছি সেটা হলো যে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন নন ক্লাসিফাইড কিভাবে আমরা উপস্থাপন করব সেই জিনিসটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা পুরো জিনিসটাই বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে কথা বলবে। আমি একটু 5000 55,500। তাহলে এখানে আমাদের যোগটা হবে কত 56,000। সরি আমার এখানে যোগটা ভুল হয়েছিল, এটা কত 56,000। তো আমাদের অঙ্ক আমরা এখানে শেষ করতে যাচ্ছি আজকে। আশা করছি তোমাদের পুরো জিনিসটাই বুঝতে পেরেছো। যদি তারপর বুঝতে কোনো সমস্যা হয় আমার সাথে অবশ্যই কথা বলবে।
তো আশা করছি তোমরা পুরো সময়টা ধরে আমার সাথে ছিলে এবং ক্লাসটাকে উপভোগ করার চেষ্টা করেছো। আগামী ক্লাসে আমরা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট কিভাবে উপস্থাপন করব সেই ক্লাসের উপর আমি আলোকপাত করব। তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখবে এবং বই দেখে করার চেষ্টা করবে। তোমাদের আবারও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।